আরে এডিরে খাইতে দিস না। এডিরে বেশি খাওয়াইলে বসতে চাইবো, বসতে দিলে শুইতে চাইবো, আর শুইতে দিলে ইয়েস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রিডিং ব্লগ চ্যানেল মিস লিকটক ডিএচকে। এই যে একটু আগে আমি যে কথাটা বললাম, এটা কিন্তু একটা কুযুক্তি, এবং এটা কোন ধরনের কুযুক্তি এটা জানতে হলে আজকে আপনাদেরকে আমার এই এপিসোডটা শুনতে হবে। আমরা পড়ছি কুযুক্তি পরিচিতি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লজিক্যাল ফ্যালাসি, নাওয়েদ ইকবালের লেখা অসম্ভব ইন্টারেস্টিং একটা বই। আর আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো তার নাম হচ্ছে স্লিপারি স্লোপ বা পিছলা ঢাল। ইয়াস, শুরু করি। আজকে যে অধ্যায়টা আমি পড়ছি, আজকে যে এপিসোডটা আমি পড়ছি, এটা শুরু হচ্ছে একটা উপকথা দিয়ে। উপকথাটা কি শুনি, একটা উপকথা বলি শুনো। অনেক দিন আগের কথা, বিজন আরব মরুভূমিতে শীতের এক রাত। শীতের প্রকোপ থেকে বাঁচতে তাঁবুর ভিতর আশ্রয় নিয়েছে এক আরব বেদুইন। হঠাৎ তাঁবুর দরজার বাইরে থেকে তার মরুর বাহন প্রিয় উটটা বেদুইনের উদ্দেশ্যে ডেকে ওঠে, প্রভু, আপনার কাছে প্রার্থনা করি, তাঁবুর ভেতরে আমার মাথাটা ঢুকাতে দিন, বাইরে বেজায় ঠান্ডা। নিশ্চয়ই, ঢুকাও তোমার মাথা, কোনো সমস্যা নাই, বলল বেদুইন। তাঁবুর পর্দার ফাঁক গলে মাথাটা ঢুকায় উট, গলাটাও ঢুকাই। কিছুক্ষণ উসখুস করে আবার জিজ্ঞেস করে উট। হ্যাঁ হ্যাঁ ঢুকাও, বলে বেদুইন। তাঁবুর ভিতরে মাথা ঢুকিয়ে এদিক ওদিক তাকাতে থাকে উট। আরেকটু জায়গা দিলে সামনের পা দুটো তাঁবুর ভিতরে ঢুকিয়ে ফেলি, তাহলে বসতে সুবিধা হয়। কিছুক্ষণ বাদে আবার জিজ্ঞেস করে উট। হ্যাঁ, তোমার সামনের পা দুটো ঢুকায় ফেলো, বলে বেদুইন। নিজে একটু পেছনে সরে বসে, তাঁবুটা বেশি বড় না তো তাই। পেছনের পাগুলো ঢুকিয়ে ফেলি। খানিক বাদে আবার জিজ্ঞেস করে, আমি ভেতরে থাকলে তাঁবুটাকে উঁচু করে ধরে রাখতে সাহায্য হবে। হ্যাঁ হ্যাঁ, পুরা ঢুকে যাও, বলে বেদুইন। আমার মতো তুমিও শরীরটাকে গরম করো। তো উটটা পুরো তাঁবুর ভিতর ঢুকে গেল, কিন্তু তাঁবুটা বেশ ছোট ছিল। চাপাচাপি অবস্থায় বেদুইন একেবারে তাঁবুর দেয়ালের সাথে প্রায় সেটে যাওয়ার দশা। আমার মনে হয় খানিকটা বাদে গলাটা খাকড়ি দিয়ে বলে ওঠে উট, আমাদের দুজনের জন্য যথেষ্ট জায়গা নেই। আপনি তো আকারে ছোট, সবচেয়ে ভালো হয় আপনি যদি বাইরে গিয়ে দাঁড়ান। উটটা হালকা ঠেলা দিতেই তাঁবুর বাইরে নিজেকে আবিষ্কার করলো বেদুইন। ধুধু মরুভূমির তারা ভরা আকাশের নিচে কনকনে শীতের মধ্যে ঠায় দাঁড়িয়ে রইল সে ভোরের অপেক্ষায়। শয়তানির শুরুতেই সেটাকে প্রতিরোধ করাটা বুদ্ধিমানের কাজ। দ্য আরব অ্যান্ড হিজ ক্যামেল, হোরেস স্কুডারের 1915 সালে লেখা বই দ্য বুক অফ ফেবলস অ্যান্ড ফোক স্টোরিজ থেকে উৎস পরিমার্জিত। স্লিপারি স্লোপ বা পিছলা ঢাল। কুযুক্তিতে ধারণা করা হয় যদি আমরা এক পা আগাই, তাহলে আরো কয়েক পা আগানো আমাদেরকে কেউ আটকাতে পারবে না, কারণ প্রত্যেকটা পদক্ষেপই একই রকম। নিচে মেয়েকে নিয়ে বাবা মার মধ্যকার আলাপ চাহিদাটা লক্ষ্য করো। মা, ওকে আরো একটা বিড়াল কিনে দিবে? বাবা, হ্যাঁ, বাসায় তো দুটো বিড়াল থাকলে কোনো সমস্যাই নেই, ও তো বিড়াল পছন্দ করে। মা, দুইটা বিড়াল? এরপরে তো সে 3-4টা বিড়ালের আবদার করবে, এ তো থামবে না। এই স্লিপারি স্লোপ কুযুক্তিতে ধারণা করা হচ্ছে বাসায় আরো একটা বিড়াল আনা এবং আরো 2-3টা বিড়াল আনার মধ্যে কোনো সীমা রেখা নেই। কিন্তু একটা বিড়াল আর 3টা বিড়াল আনা এক ব্যাপার না। মাঝে মাঝে স্লিপারি স্লোপ কুযুক্তি চেনার উপায় হলো লাগামহীন ক্রমবৃদ্ধির ধারণাটা ধরে এগোতে থাকলে কোথায় পৌঁছাবে সেটা দেখে নেওয়া। নিচের উদাহরণটি দেখো। বাবা, 3টা বিড়ালে কেন থামলে? হয়তো সে 1000টা বিড়াল চেয়ে বসবে। মা, আরে ধুর, কি যে বলো না, তাহলে তো ঘরে চলাফেরা করাই মুশকিল হয়ে যাবে। আরেকটা উদাহরণ দেখা যাক। জাতীয় আগ্নেয়াস্ত্র সমিতি যদি সংসদ আগ্নেয়াস্ত্রের ট্রিগার লক সংক্রান্ত আইনটা পাশ করে, তাহলে এরপর ওরা আমাদেরকে আগ্নেয়াস্ত্র নিবন্ধন করতে নির্দেশ দিবে।
তারপর তারা আগ্নেয়াস্ত্রের মালিক হওয়াটাই বাতিল করে দেবে। তখন শুধু অপরাধীদের হাতেই অস্ত্র থাকবে, ওদের আর তখন কোনো ভয় থাকবে না। হয়তো সরকার কর্তৃক আগ্নেয়াস্ত্রের মালিকদের ট্রিগার লক ব্যবহার করাটা বাধ্যতামূলক করে দেওয়া উচিত নয়। কিন্তু জনগণের এরকম মনে করাটা ঠিক না যে ট্রিগার লক সংক্রান্ত আইনকে সরকার বাধ্যতামূলকভাবে আগ্নেয়াস্ত্র নিবন্ধন আইনের পূর্ব নির্দেশ হিসেবে ব্যবহার করবে, আর এরপর সরকার জনগণের মালিকাধীন আগ্নেয়াস্ত্রগুলো বাজেয়াপ্ত করার পদক্ষেপ নেবে। বা এরকম মনে করার কারণ নেই যে সরকার আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে ফেললেই অপরাধীরা আর ভয়ের কিছু থাকবে না। এই যুক্তিটা এমন অনেক কিছু ধারণা রয়েছে যেগুলোর কোনো প্রমাণ নেই। এটা একটা স্লিপারি স্লোপ যুক্তি। কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গাটা আমি আরেকবার পড়ি। যদি সংসদ আগ্নেয়াস্ত্র ট্রিগার লক সংক্রান্ত আইনটা পাশ করে, তাহলে এরপর ওরা আমাদের আগ্নেয়াস্ত্র নিবন্ধন করার নির্দেশ দিবে। তারপর তারা আগ্নেয়াস্ত্রর মালিক হওয়াটাই বাতিল করে দিবে। তখন শুধু অপরাধীদের হাতেই অস্ত্র থাকবে, ওদের আর তখন কোনো ভয় থাকবে না। হয়তো সরকার কর্তৃক আগ্নেয়াস্ত্রর মালিকদের ট্রিগার লক ব্যবহার করাটা বাধ্যতামূলক করা উচিত নয়, কিন্তু জনগণের এরকম মনে করা ঠিক না যে ট্রিগার লক সংক্রান্ত আইনকে সরকার বাধ্যতামূলকভাবে আগ্নেয়াস্ত্র নিবন্ধন আইনের পূর্ব নির্দেশ হিসেবে ব্যবহার করবে, আর এরপর সরকার জনগণের মালিকানাধীন আগ্নেয়াস্ত্রগুলো বাজেয়াপ্ত করার পদক্ষেপ নেবে। বা এরপর এরকম মনে করার কোনো কারণ নেই যে সরকার আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে ফেললেই অপরাধীদের আর ভয়ের কিচ্ছু থাকবে না। এই যুক্তিটা এমন অনেক কিছু ধারণা করছে যেগুলোর কোনো প্রমাণ নেই। এটা একটা স্লিপারি স্লোপ কুযুক্তি। বেদুইন আর তার উটের গল্পের মতো শয়তানির শুরুতেই প্রতিরোধ করাটা বুদ্ধিমানের কাজ, কিন্তু শয়তানির শুরু তখনই হয় যখন স্লিপারি স্লোপ কুযুক্তি মেনে নেয়। যেমন এখানে মেসের বন্ধু ক, তুমি তোমার শার্টটা বদলাবে? সারা সপ্তাহ ধরে একই শার্ট পরে আছো, গন্ধ করছে। মেসের বন্ধু খ, কেন? সোমবারে তো তোমার কাছে এই শার্টটা ঠিকই ছিল, মঙ্গলবারও তো কিছু বলো নাই, বুধবারও তো কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে কেন তোমার এই শার্টের সমস্যা হচ্ছে? গন্ধযুক্ত শার্ট পরা বন্ধুটা বলছে যেহেতু কোনো নির্দিষ্ট সীমারেখা নেই তাই কোনো পার্থক্যও নেই। কিন্তু বন্ধুর নাক কুচকানো দেখেও যদি সে বুঝতে না পারে যে শার্টটা পরে ঘোরাঘুরি করার মতো অবস্থা আর নেই, তার মানে এই না যে শার্টটা গন্ধ সহ্যের সীমা ছাড়িয়ে যায়নি। শার্টটা গন্ধ সহ্যের সীমা ছাড়িয়ে যায়নি। এটা একটা স্লিপারি কুযুক্তি, কারণ গন্ধযুক্ত শার্ট পরা বন্ধু বলতে চাইছে এখানে কোনো পার্থক্য নেই, কোনো সীমারেখা নেই, কোনো বেড়া নেই। কিন্তু এই ধারণাটা প্রমাণ করতে হবে। আমরা ধরে নেব না যে এখানে কোনো পার্থক্য নেই, বা আগের উদাহরণগুলো যদি ধরি তাহলে আমরা ধরে নেব না যে এটা একটা খারাপ ঘটনা ঘটেছে বলেই একটা খারাপ ঘটনা ঘটেছে বলেই একাধারে কতগুলো খারাপ ব্যাপার ঘটবে, কারণ এদের মধ্যে সীমারেখা টানাটা কঠিন। মজার না? আরেকটা উদাহরণ দিই আমি আপনাদেরকে। যদি ডাক্তাররা প্রেসক্রিপশনে লেখা শুরু করে যে অমুককে গাঁজা খেতে দিতে হবে, তাহলে তো পৃথিবীর যত গাঞ্জুকি আছে, যত পটহেড আছে, সবাই সারাদিন বসে গাঁজা টানবে না। মেডিকেল মারিওয়ানা বা মেডিকেল ক্যানাবিস নিয়ে কিন্তু এখন একটা নতুন টার্মই আছে, এবং এটা কাদেরকে দেওয়া হয়, এবং এটা কিন্তু যে কেউ ডাক্তার চাইলেই যে কাউকে এটা রেকমেন্ড করতে পারবে না। তার জন্য বিশেষ স্পেশাল ডাক্তার আছেন যিনি স্পেসিফিক পেশেন্টের স্পেসিফিক কন্ডিশনকে বিবেচনা করে তারপর তাকে এই মেডিকেল ক্যানাবিস সাজেস্ট করবে। এখন এই মেডিকেল ক্যানাবিস কাদেরকে দেওয়া হয়? এই মেডিকেল ক্যানাবিস দেয় ক্রনিক পেইনে যারা আক্রান্ত, যাদের পেইনকে কোনোভাবেই তারা কমাতে পারছে না বা সহ্য করতে পারছে না। ক্যান্সারের পেশেন্ট, HIV বা এইডসের পেশেন্ট,
ওনাদেরকে দেওয়া হয়। মাঝে মাঝে কিছু মৃগী রুগীতেও কিন্তু সেটারও একটা স্কেল আছে, একটা সীমারেখা আছে যে কোন রুগীকে এই মেডিকেল ক্যানাবিস দেওয়া হবে। এবং এই মেডিকেল ক্যানাবিস দেওয়া মানেই যে আপনি ক্যান্সার পেশেন্টদের রুমে গেলেন আর দেখলেন সবাই করে টানতেছে, বিষয়টা কিন্তু তা না। এই যে ক্যানাবিসটা দেওয়া হবে তারও কিন্তু একটা প্রক্রিয়া আছে। এটা হয়তো স্ট্র্যাক্ট দেওয়া হবে, তেলটা দেওয়া হবে, বা এই ক্যানাবিসের স্ট্র্যাক্ট নিয়ে বানানো কোনো এডেবল ফুড তাদেরকে খেতে দেওয়া হবে, বা এটাকে কোনোভাবে প্রসেস করে তারপরে তাদেরকে দেওয়া হবে। তাদেরকে ডাইরেক্ট তাদের হাতে গাঁজা তুলে দেওয়া হবে না। আর ক্যান্সারের পেশেন্ট বা এই ধরনের HIV পেশেন্ট বা ক্রনিক পেইনের যারা পেশেন্ট, যারা এই ব্রেনে কোনো মেডিসিনেই যাদের কাজ হচ্ছে না এবং কোনোভাবেই তারা সেটাকে সহ্য করতে পারছে না, এই ধরনের পেশেন্টদেরকে আপনি marijuana সাজেস্ট করা মানে এই না যে ডক্টর প্রেসক্রাইব সাজেস্ট করা মানে এই না যে আপনি গণহারে সবাই আপনার বসে marijuana খেতে থাকবে। সো এটাকে আমরা বলবো একটা স্লিপারি স্লোপ কুযুক্তি, যে একটা সীমা রেখা। উটটা যখন, উটেরও তো ঠান্ডা লাগছিল তাই না, উটটাকে আপনাকে সীমা রেখাটা বাঁধতে হবে যে কোন সীমা রেখা পর্যন্ত আসলে আপনি এটাকে আপনি মেনে নিবেন, এবং কোন সীমা রেখা ছাড়িয়ে যাওয়ার পর এটাকে আপনি হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করবেন, আপনি সেটাকে একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখবেন, সেটা আপনাকে বুঝতে জানতে হবে। উটটার কিন্তু ঠান্ডা লাগছিল এবং তার এই ঠান্ডা থেকে তাকে একটু উত্তাপে রাখার জন্য কতটুকু আপনি তাকে গ্রহণ করবেন বা কতটুকু আপনি তাকে তাঁবুর মধ্যে ঢুকতে দিবেন, এই যে এই সীমারেখার বোধটা, এই সীমারেখার বোধটা যখনই আপনার মধ্যে থাকবে না, তখনই কিন্তু আপনি এই যে খাইতে দিলে শুইতে যায়, শুইতে দিলে বসতে চায়, বসতে দিলে আপনাকে গলায় কেটে ফেলবে টাইপ কথাবার্তাগুলো আমরা বলি। এবং আমরা জানি, আমরা এই বইতে এই যে গন্ধযুক্ত যে শার্টের কথাটা বলেছে, পরশুদিন বা তার আগের দিন হয়তো তার শার্ট থেকে এতটা গন্ধ আসছিল না, এবং আজকে যখন সে শার্টটা পরেছে তখন তার ওই গন্ধটা আর সহ্য করা যাচ্ছে না। কিন্তু সে যদি বলে এই পরশুদিনও পড়লাম, তার আগের দিনও পড়লাম, তো তোর সমস্যা নেই, আজকে তোমার সমস্যা চাই, কারণ আজকে তোমার গন্ধটা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, সেজন্য আজকে প্রবলেম হচ্ছে। সো আমরা সবসময় জানি এই যে কুযুক্তি পরিচিতি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লজিক্যাল ফ্যালাসি, যে বইটা আমাদেরকে ভাবতে ভাবা প্র্যাকটিস করতে সাহায্য করছে। এটা জাস্ট গদ বাঁধা আপনার কিছু উদাহরণ আর খালি সংজ্ঞা দিয়ে এই সংজ্ঞার মধ্যে এই বইটা সীমাবদ্ধ না। এই যে আমি পড়লাম, পড়ার পরে আমি আসলে কি বুঝলাম, কতটুকু বুঝলাম, কি বুঝি নাই, কোন অংশটুকু আমাকে আবার আরেকটু করে পড়তে হবে বা আরেকটু করে জানার চেষ্টা করতে হবে, সেটা যাতে আমরা অ্যাচিভ করতে পারি তার জন্য এখানে কিছু এক্সারসাইজ আছে। আমরা পছন্দ করি কি যে 15টা কুযুক্তি, 16টা কুযুক্তি, 3টা কুযুক্তি, আসুন জানি 3টা কুযুক্তি সম্পর্কে, এবং তার একটা উদাহরণ দিয়ে আমরা ছেড়ে দিলাম, কিন্তু সেটা হবে না। আমাদেরকে এই যে উদাহরণটা জানা ইজ নট এনাফ। যুক্তি, কুযুক্তি এগুলো সব কিছু না নানা লেয়ারের মধ্যে থাকে। যেমন চট করে কোনো একটা উদাহরণ শুনলে, গল্প শুনলে, যেমন আপনারা যদি দেখে থাকেন যে আমি এই বইটাতেই যখন পড়ছিলাম, যখন কিছু এক্সারসাইজ করছিলাম, তখনই চট করে কিছু উত্তর দিয়ে ফেলতেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে মনে হচ্ছে যে না, এই উত্তরটা নিয়ে আসলে অনেক ভাবতে হবে। এটা প্রশ্নের ভিতরেও না প্রশ্ন আছে, এটা প্রশ্নের ভিতরেও নানা ধরনের টুইস্ট থাকে, যেটা আসলে বোঝার জন্য আমাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হবে এবং আমাকে এক্সারসাইজ করতে হবে। জাস্ট সংজ্ঞাটা মুখস্থ করা ইজ নট এনাফ। সো ইয়েস, আমরা যেটা জানি বরাবরের মতোই এই বইয়ের এক একটা অধ্যায় শেষে আমাদের একটা এক্সারসাইজ থাকে, যে এক্সারসাইজগুলোর আমরা করি এবং যে এক্সারসাইজগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করি। যেমন গত পর্বে যেটা ছিল লোডেড কোয়েশ্চেন, সেখানে একটা পুরো সম্পূর্ণ ভরাডুবি হয়েছে আমার, এবং আমি শিওর আপনাদেরও হয়েছে, কারণ আমাদের সবারই একটাই সমস্যা আছে, আমরা প্রশ্ন করতে জানি না। এবং প্রশ্ন করতে যদি যাই নাও যাই, যে প্রশ্ন করলাম পাগল ছাগলের মতো প্রশ্ন করলাম, প্রশ্নটা কি করতে হবে সেটা জানাটাও কিন্তু একটা বুদ্ধিমানের বিষয়, এবং সেটা জানাটাও, সেটা বোঝাটাও একটা আসলে চর্চার বিষয়, যে আমাকে আসলে কি প্রশ্নটা করতে হবে। সো চলেন আমরা শুরু করি। অনেক জ্ঞানের কথা বললাম, এখন আমরা এটা এক্সারসাইজটা করার চেষ্টা করব, দেখি আজকের এক্সারসাইজটা আমি কতটুকু করতে পারি। আজকের এক্সারসাইজটাতে বলা হচ্ছে, নিচের উদাহরণগুলোতে যদি কোনো কুযুক্তি থাকে তাহলে কি ধরনের কুযুক্তি ব্যবহার করা হয়েছে। 1 নম্বর, সিটি কাউন্সিলের সদস্য, আমরা যদি এখানে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আশ্রয়স্থল তৈরি করার অনুমতি দেই তাহলে দল বেঁধে রোহিঙ্গারা এখানে আসা শুরু করবে, আমরা কিছু বুঝে ওঠার আগেই পুরো এলাকাটা রোহিঙ্গা বস্তিতে পরিণত হবে। বলুন তো এটার মধ্যে কি কুযুক্তি আছে? এটার মধ্যে স্লিপারি স্লোপ আছে। কেন, কি, কখন, কারণ, এটার সীমারেখা কি,
কতটুকু পর্যন্ত আমরা ওদেরকে আনতে পারবো, আনার পরে কি করব, এগুলো নিয়ে কোনোই কথা নাই। ওই একইভাবে খাইতে দিলে শুইতে চায়। যদি ডাক্তাররা প্রেসক্রাইব করা শুরু করে তাহলে তো সবাই মিলে আমরা পটেড হয়ে যাব, এই টাইপের হয়ে গেছে এই যুক্তিটা। সো এটাকে আমরা বলবো স্লিপারি স্লোপ কুযুক্তি। আর আজকেও আমি একটু উত্তরের জায়গাটাকে বের করে ফেলছি, কারণ আপনারা দেখছেন যে আমার ভিডিওগুলো খুব বড় হয়ে যাচ্ছে। সো আমি চাচ্ছিলাম যে যখন যে অধ্যায়টা পড়ছি ওইটাতে তখনই ওইটার অ্যান্সারগুলোকে মোটামুটি ভুল যদি আমি বলেও থাকি তাহলে সঠিক উত্তরটা আমি ওখানে এই ভিডিওতেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা যাই 2 নম্বর কোয়েশ্চেনে। স্ত্রী, গতকাল বিশ্বকাপ ক্রিকেটে ভারতের কাছে হেরেছো, এই জন্যই কি তোমার মেজাজ খারাপ? প্রশ্নের মধ্যে প্রশ্ন। এখানে কিন্তু 2টা প্রশ্ন করছে। গতকাল যে ভারতের কাছে বাংলাদেশ হেরে গেছে এই জন্য কি তোমার মেজাজ খারাপ? আমার কাছে মনে হচ্ছে এটা লোডেড কোয়েশ্চেনের মধ্যে পড়েছে, যে জাস্ট স্ট্রেট যেটা আমি বলতে পারি বা স্ত্রী বলতে পারতো তোমার কি মেজাজ খারাপ, কিন্তু সেটা সে না করে গতকাল বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে ভারতের কাছে হেরেছে এই জন্যই কি তোমার মেজাজ খারাপ। এটা লোডেড যা মনে হচ্ছে আমার কাছে। দেখি উত্তরটা। হ্যাঁ, ওনার স্বামীর কি মেজাজ খারাপ, এটাই ওনার প্রশ্ন হওয়ার কথা। সো এটা লোডেড কোয়েশ্চেন, স্লিপারি স্লোপ, এটা লোডেড কোয়েশ্চেন হবে। সো এটা নিয়ে আপনাদের কি মনে হয় কেন এটাকে আমাদের লোডেড কোয়েশ্চেনের মধ্যে ফেলতে হবে? এটা যদি আপনাদের কাছে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এটা অবশ্যই যেটা আমি সবসময় বলি আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এই কুযুক্তি শেখাটা কিন্তু যথেষ্ট একটা চর্চার বিষয় আমার কাছে মনে হয়। একদিন একটা বই পড়লাম, কয়েকটা এক্সারসাইজ করে ফেললাম, তাহলে কিন্তু হবে না। কন্টিনিউয়াসলি এই প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে, তাহলে যে আস্তে আস্তে জিনিসটা আমাদের মাথায় ক্লিয়ার হবে। ওই 15টা কুযুক্তির মতো করে জাস্ট 15টা কুযুক্তি নাম আর একটা উদাহরণ মুখস্থ করে ফেললাম, আমার মনে হয় না যে তাহলে আমরা আসলে যেটা অ্যাচিভ করতে চাচ্ছি, এই যে ভাবা প্র্যাকটিস করো, ভাবনা প্র্যাকটিস করার যে বিষয়টাকে আমরা অ্যাচিভ করতে চাচ্ছি, আমার মনে হয় যে সেই বিষয়টাকে আমরা অ্যাচিভ করতে পারবো। কারণ আমরা সবাই প্রচণ্ড রকমভাবে সারাউন্ডেড বাই কুযুক্তি, এবং আমরা এই কুযুক্তি খাই, পড়ি, কথা বলি, আমাদের সব কিছুর মধ্যেই 80% টাইমে আমরা কুযুক্তির মধ্যেই থাকি। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেনটাই যাই। সম্পাদক সমীপে, আমরা যদি সরকারকে অপরাধীদের শরীরে ট্র্যাকিং ডিভাইস ঢুকিয়ে দিতে দেই, ঘটনাটা এখানেই শেষ হবে না। এরপর তারা স্কুলগামী শিক্ষকদেরকেও ট্র্যাক করতে চাইবে, আর তারপর আমাদের সবাইকে ট্র্যাক করা শুরু করবে। এটার মধ্যে ডেফিনেটলি আপনার আছে, কি জানি বলে এটাকে, আমরা কি পড়ছি, স্লিপারি স্লোপ কুযুক্তি আছে। যে অপরাধের শরীরে যদি ট্র্যাকিং ডিভাইস দেওয়ার আমরা চেষ্টা করি বা কি, তাহলে স্কুলগামী শিশুদেরকেও আমরা ট্র্যাক করা চাই। স্কুলগামী শিশুদেরকে ট্র্যাক করতে চাইবে, ওরা আমাদের সবাইকে ট্র্যাক করতে চাইবে, ওরা গাছের মধ্যে ট্র্যাকিং সিস্টেম লাগাই দিবে। এটা একটা স্লিপারি স্লোপ কুযুক্তি, কারণ এটা করতে দিলে ওইটা হবে, ওইটা করতে দিলে এটা হবে। কোনো সীমা রেখা নাই, কোনো নির্দিষ্ট করে কেন, কিভাবে, কতক্ষণ পর্যন্ত কি করলে পরে কি হবে, এটাকে নির্দিষ্ট একটা রিজনিং এর মধ্যে বা নির্দিষ্ট একটা কি বলে এটাকে, রিজনিং এর মধ্যে বা কেন স্কুলগামী ইয়াদের দিবে, শিশুদের গায়ে ট্র্যাকিং ডিভাইস লাগাই দিবে, তার কোনো কিন্তু সে কোনো যুক্তি দেয় না এটার পিছনে। জাস্ট হ্যাঁ এটা দিলে ওইটা হবে। একটা কথা, খুব সুন্দর একটা কথা আমার মাথায় আসছিল, আমি চট করে কথাটাকে হারাইছিলাম। খুব মজার একটা জিনিস আমার মনে আসছিল উদাহরণটা দেখে। এবং আরেকটা মজার বিষয় যে চট করে না ভুলে যাই, একসাথে আমার মাথায় এই বইটা যখন পড়ি একসাথে মানে সো মেনি থিংস আমার মাথায় চলতে থাকে, তো দেখা যায় কি অনেক দারুণ কিছু একটা কথা আমার মাথায় আসলো, তখন আমি ভুলে যাই সেটা। যেমন এখন এই মুহূর্তে আরেকটা দারুণ কথা আমার মাথায় আসছে, এই যে স্লিপারি স্লোপ কুযুক্তি, এটা সবচেয়ে বেশি। এবং আমি সবসময় বইটা পড়তে যেয়ে বলি যে এখানে আমরা যতগুলো কুযুক্তি শিখেছি সোফার, এই প্রত্যেকটা কুযুক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মেয়েদের উপর। আর তারপরে হচ্ছে ধার্মিকরা এটা ব্যবহার করে, যারা স্বঘোষিত ধার্মিক, যারা ভাবে যে তাদের ধর্মকর্ম বা তারা যেটা বলতেছে সেটা একদম
যদি আপনি চ্যালচালায় ফলো করেন তাহলে আপনি চ্যালচালায় একদম বেহেস্তে যাবেন, কিন্তু তাদের বেহেস্তে যাওয়াটা বা তারা যে আসলে সঠিক এটা কোথায় থাপ্পা লাগা এবং কে ঠিক করে দিচ্ছে এটা কিন্তু কোনো মা বাপ নেই। সো আপনি পলিটিশিয়ান, এই যে যারা ধর্মগুরু এবং যাদের ওদের চেলা চামুন্ডা আছে এরা, আর নারী বিদ্বেষী লোকজন যারা আছে তাদেরকে দেখবেন যে এই সব ধরনের প্রযুক্তিকে প্রচুর পরিমাণে ব্যবহার করে এবং এই স্লিপারি স্লোপ প্রযুক্তিটা কিন্তু মেয়েদের পক্ষে ব্যবহার করে। আরে মাইয়া মানুষকে স্বাধীনতা দিবেন, মাইয়া মানুষকে কাজ করতে দিবেন, কালকে থেকে দেখবেন কোনো মাইয়াই আর বিয়া করতেছে না, কালকে থেকে কোনো মেয়েই আর বাচ্চা কাচ্চা নিবে না, কালকে থেকে সব মেয়েরা রাস্তাঘাটে বের হয়ে যাবে, কেউ আর সংসার করতে যাবে না। এটাই কিন্তু একটা স্লিপারি স্লোপ প্রযুক্তি। আমরা যদি আমাদের চারপাশে দেখি, আমার নিজেরই হাজার হাজার ফ্রেন্ড আছে যাদের মধ্যে আমি দেখেছি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, তাদের হয়তো একটা বা দুটা বাচ্চা আছে, এত সুন্দর করে এত বুদ্ধিমত্তার সাথে এত ওয়েল মেনটেন্ড ওরা ওদের সংসারটাকে ওরা মেনটেন করে যাচ্ছে। বাচ্চাটা তো অসাধারণ, সেটা ব্যবহারে বলেন, শিক্ষায় বলেন, দীক্ষায় বলেন, আচার আচরণে বলেন, এবং ওদের যে জীবন, এই যে আর্থসামাজিকতা বা আমাদের যে নানা ধরনের প্রবলেমস হয় সামাজিক জীবনে বা সাংসারিক জীবনে, ওরা খুব সুন্দর করে এটা মেনটেন করে। মূল বিষয়টা হচ্ছে আপনাকে বুদ্ধিমান হতে হবে, আপনাকে জানতে হবে যে কীভাবে হাউ টু মেনটেন, আপনি কীভাবে মেনটেন করেন, আপনার প্রায়োরিটি কী, সেই প্রায়োরিটিকে মেনটেন করা এবং ছোট ছোট কাজ করে আগানো। আমার কিছু বন্ধুরা ওরা এত সুন্দর করে ওদের সংসার করছে, আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখি যে অন্যদের এত গল্প শুনি, এর এত ঝামেলা, ওরা ঝামেলা, তোদের ঝামেলা হয় না? অবস্থা হ্যাঁ অবশ্যই ঝামেলা হয়, কিন্তু সেই ঝামেলাটাকে আমরা সমাধান করি। আমরা ঝামেলা হলে লাথি মেরে উষ্টা হয়ে বাসা থেকে বের হয়ে যায় না বা কমপ্লেন করি না, বা হ্যাঁ মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হয়ে যায়, কিন্তু ঝগড়াঝাটি শেষ হয়ে যাওয়ার পর আমরা বুঝি যে আমাদের কোনটা আসলে আমাদের এখন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। সেটা আমার কথার মধ্যে বা আমি স্ত্রী হিসেবে আমার কথার মধ্যে যদি লজিক থাকে, বা আমার জামাইয়ের কাছে একটা সময় যদি মনে হয় তর্কাতর্কি বা আর্গুমেন্টের পর যদি তোমার কথা ঠিক আছে, তাহলে আমার হাজব্যান্ড সেটা মেনে নেয়। আর আমি যদি আমার হাজব্যান্ডের কখনো এরকম প্রথমে দেখা যায় হয়তো ঝগড়া করে ফেললাম বা কথা কাটাকাটি হয়ে গেল, কিন্তু পরবর্তীতে যদি আমার মনে হয় যে না আমার জামাইয়ের কথাটা আসলে ঠিক হচ্ছে, তখন আমি সেটাকে মেনে নিই। এবং মাঝে মাঝে একটু ইগনোর করতে জানতে হয়, তাহলে সংসার জীবনটা আসলে অনেক সুখের আর সুন্দর হয়। এবং এই যে বাচ্চা কাচ্চার জন্য অবশ্যই হ্যাঁ ইউ নিড 2 or 3 more people। একটা বাচ্চাকে, আমার একটা ফ্রেন্ড ছিল, ও সম্পূর্ণ একা সিঙ্গেল হ্যান্ডেডলি ওর বাচ্চাকে বড় করেছে। এবং ও যখন অফিসে যেত বাচ্চাকে ডেকে রেখে যেত, এবং অফিস থেকে প্রত্যেক 1 ঘন্টা পর পর একটু সময় বের করে বা 2 ঘন্টা পর পর যখনই সে সময় পেত সে দৌড়ায় যায় তার বাচ্চাকে একটু দেখে আসতে। এটা নিয়ে তার অফিসে অনেক ভেজাল হয়েছে। এবং আমরা বাঙালিরা কথা বলতে খুব ঠ্যাস মেরে কথা বলতে, হ্যাঁ কেন আপনি পারেন না কেন, আমিও তো এরকম করছি, আমি তো হ্যান করেছি ত্যান করেছি, আমারও তো এরকম সমস্যা, আমরা তো এরকম করি না। এরকম না, আমরা জোর করে অন্য মানুষকে চাপাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু আরেকটা মানুষের কি আসলে ঘটনা, তার আসলে ক্যাপাবিলিটি কতটুকু, সে আসলে কোনো একটা প্রবলেমকে কিভাবে দেখে বা কিভাবে সলভ করে, বা তার ইমোশনের জায়গাটা কোথায়, সে আসলে কতটুকু ইমোশন নিতে পারে বা কন্ট্রোল করতে পারে বা সবকিছু ম্যানেজ করতে পারে, এটা কিন্তু এক একজনের এক একজনের উপর এক একভাবে নির্ভর করে। যেমন প্রায় আমার যখন বাবা মারা গেছে এবং তারপর আমার একটা বোন মারা গেছে, আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তো তখন আমাকে কিছু মানুষজন বলছে, আরে এত কষ্ট পাওয়ার কি আছে, তোর ফ্যামিলি তো খালি 2টা মানুষ মারা গেছে, তুই ভাব পৃথিবীতে এরকম কত ফ্যামিলি আছে যে তাদের ফ্যামিলির একসাথেই অমুক 10 জন মারা গেছে, তাদের ফ্যামিলি একসাথে 4 জন মারা গেছে। এটা কি আসলে হয়? অন্য ফ্যামিলি 4 জন মারা গেছে দেখে আমার ফ্যামিলি জাস্ট 2টা মানুষ মারা গেছে দেখে কি আমার শোকের পরিমাণটাকে আসলে কমে যায়? বা ওটাকে আমি তো এত হাহাকার ফিল করি, মানে জীবনটা আমার কাছে এখন এত, এই জন্য আমি না এখন খুব চিলকুল থাকার চেষ্টা করি। আমি খুব মানে জীবনটা আসলে এত তুচ্ছ আর এত অল্প, এত ভঙ্গুর যে কখন আসলে একদিন আমি জানবো না যে আমার আসলে ঘুম থেকে উঠা হয় না। তো এখন না যেন আমি এখন খুব ভালোবাসাটা এখন আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যে মানুষকে ভালোবাসতে হবে। এবং এই জীবনে এই যে ছোট্ট একটা জীবন, এই জীবনটাতে আসলে আমি আসলে কি করব, আমার আসলে কি করা উচিত, কি করা উচিত না, কিভাবে আমার এই ছোট্ট জীবনটাকে আমার সাজানো উচিত, আমি কিন্তু এখন এটা নিয়ে ভাবছি। এবং এই ছোট্ট জীবনটার মধ্যে আমি আমার আশেপাশে যাপিত জীবনে যেসব মানুষের সাথে আমার ইন্টারাকশন হচ্ছে বা হবে, তাদের সাথেও বা আমি কীভাবে ডিল করব, সেটাও কিন্তু আমি এখন আস্তে আস্তে একটু ভাবার চেষ্টা করি। এবং আমি কিন্তু এখন ইমোশনালি খুবই কি বলে ইমোশনালি মাঝে মাঝে খুব একটা উইক জায়গার মধ্যে চলে যায়। তখন কিন্তু আমাকে অনেক কাজ করে নিজেকে আবার ওখান থেকে বের করে নিজের মধ্যে আবার চার্ম এনে বা নিজের মধ্যে আবার নতুন একটা স্ট্রেংথ এনে আমাকে আবার এই জীবন যুগের মধ্যে ঝাঁপায় দিতে হয়। কিন্তু মাঝে মাঝে কিন্তু আমি খুব লো, খুবই ডিপ্রেসড
আমি অবস্থায় চলে যাই। বিশেষ করে যখন আমার বোনের কথা আমার মনে পড়ে, এটা মেনে নেওয়ার মতো কোনো কিছু না। আমার এত সুন্দর একটা ফ্যামিলি ছিল, আমরা 4 ভাই বোন, আমাদের বাবা মার সাথে এত আনন্দের, এত ভালোবাসাপূর্ণ একটা ফ্যামিলি ছিল, এবং ওই ফ্যামিলিটা জাস্ট ভেঙে গেল। এখন যে আমরা কে কোথায়, 4 ভাই বোন কোথায় কোথায় চলে গেছি, আম্মু বাসায় একা থেকে, মানে সবকিছু নিয়ে, মানে এই যে ইমোশনাল, দেখা বলতে বলতে আমার চোখে পানি চলে আসছে। অথচ আমার বোনও, আব্বু মারা গেছে 12 বছর মতো হতে চললো, 10-12 বছর। আমার বোনও মারা গেছে, ওরও 4-5 বছর মতো হতে চললো। কিন্তু এখন পর্যন্ত আমার এই দুঃখ বা আমার এই শোক কিন্তু কমে। যুদ্ধে অনেক মানুষ মারা গেছে এটা মনে করে আমি আমার দুঃখ ভুলে যাবো, ব্যাপারটা আসলে এরকম হয় না। এই যে আমরা প্যারাসিটামল 3 বেলার মতো করে যে আমরা উপদেশ দিতে দেই বা কথা বলি বা চালু কিছু কথা আমরা প্রচলিত করেছি, জীবনটা আসলে ওরকম না। এবং আমরা বিদেশে আমরা খুব এই যে মানুষের অধিকার নিয়ে সচেতনতা কিন্তু ফার্স্টে ওয়েস্টার্নই শুরু হয়েছে। মানুষ কি, মানবাধিকার কি, আমরা প্রত্যেকে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে পৃথিবীতে অন্ধ যারা, তাদেরও কিন্তু একটা মানবাধিকার সংগঠন আছে, বা তারাও কিন্তু আমাদেরও একটা অধিকার আছে। এই যে পৃথিবী, এই যে জীবনটা, এই যে তোমরা সবাই রাস্তায় হাঁটতেছো, এই যে রাস্তায় হাঁটার বা এই জীবনে কাজ করে কোনো রকমের বেঁচে থাকার যে একটা স্ট্রাগল, এই স্ট্রাগলটা আমরাও চাই। কিন্তু আমরা, আপনি কি রাস্তায় বেরোলে কোনো অন্ধকে দেখেন? খুবই রেয়ার। অথচ বাংলাদেশের লাখ লাখ অন্ধ মানুষ আছে, লাখ লাখ বধির বোবা মানুষজন আছে, লাখ লাখ ফিজিক্যালি ডিসএবল মানুষজন আছে। কিন্তু এদেরকে আর কি আপনি আপনার অফিসে দেখেন, আপনার স্কুলে দেখেন, আপনার জীবনে দেখেন? আপনার কি কোনো বন্ধু আছে? সেও কিন্তু মানুষ। সে হয়তো, হ্যাঁ, যারা মানসিকভাবে ভারসাম্যহীন, তার সাথে হয়তো আপনার ইন্টারাক্ট করতে একটা আপনার ঝামেলা হয়ে যাবে, কিন্তু তারও কিন্তু জীবনে একটা দুঃখ কষ্টের ব্যাপার আছে, তারও কিন্তু জীবনে একটা কিছু চাওয়া বা একটা এক্সপেকটেশনের জায়গা আছে, তারও কিন্তু ইচ্ছা করে যে একটা মানুষের সঙ্গে ইন্টারাক্ট করে। এবং একটা অন্ধ মানুষ, সে অন্ধ, সে চোখে দেখে না, কিন্তু তাই বলে কি তার মাথা কাজ করছে না? তাই বলে কি সেই, এই যে তার, সেও কিন্তু অনুভব করছে অন্যভাবে। এই যে তার অন্যভাবে অনুভব করার যে একটা আলাদা প্রক্রিয়া আছে, এটা কি আমরা কখনো জানার চেষ্টা করেছি? আমরা কি তার সাথে কখনো মিশেছি? আমরা কিন্তু মিশি নাই। এবং আমরা কিন্তু দেখবেন তাদের অধিকার নিয়েও কিন্তু মানুষজন এখন কথা বলে। নারীর অধিকার, মানুষের অধিকার, হিজড়াদের অধিকার, ট্রান্সজেন্ডার অধিকার, পুরুষের অধিকার। কারণ পুরুষটা কি, যারা একটু চালবাজ, সবল, বুদ্ধিমান, গায়ে গতরে একটু জোর আছে, তারাই খুব হাউকাউ চিল্লাপাল্লা করে। কিন্তু এই যে যারা একটু দুর্বল, যারা একটু শ্রমিক, যারা হয়তো সারাটা দিন পাগলের মতো মাটি কাটতেছে, মাটি কাটাটা শেষ করে এসে রিক্সা আইতেছে, রিক্সাটা শেষ করে এসেই আরেকটা কোনো একটা লেবারগিরি করতেছে, তারও তো অধিকার আছে, তাই না? এরকম প্রত্যেকটা, সবাই, মোটা মানুষ যে, সেও বলে আমাকে তোমরা এরকম গুলি করো না, আমারও তো অধিকার আছে। যে চিকনা কাঠি, তাকেও আমরা গুলি করি, তারও তো একটা অধিকার আছে। তো আসলে সবাই আমরা অধিকার নিয়ে, আপনি দেখবেন, খুবই কথা বলি। কারণ দ্য আলটিমেট কথা হচ্ছে আমাকে গ্রহণ করো, আমাকে একসেপ্ট করো, আমাকে মেনে নাও, আমাকেও তোমার সামনে, তোমার সাথে, তোমার পাশে হাঁটতে দাও, বাঁচতে দাও। আমারও তো কিছু কথা আছে, আমার কথাটাও তুমি একটু শোনো। এই ব্যাপারগুলোকে না আমরা সম্পূর্ণ অমিট করে ফেলি। হ্যাঁ, অন্ধদেরকে যদি পড়ালেখা করার সুযোগ দেন, তাহলে আমার বাচ্চাটা যে এত কষ্ট করে পড়ালেখা করছে, তাহলে এই প্রতিযোগিতা আমার বাচ্চাটাকে কিভাবে আমি কম্পিটিশনে, ও কিভাবে জীবনে সাইন করবে? এই অন্ধরা এসে অন্ধ ট্রাম্প কার্ড খেলে আমার ছেলের জীবনের যে অপরচুনিটি, সেই অপরচুনিটিটা কিন্তু নষ্ট করে দিবে। মিল পাচ্ছেন কিছু? আপনাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে, এই যে আমরা সোফার এতগুলা কুযুক্তি শিখলাম, বা আজকে আমি যতগুলো কথা বললাম, এগুলোর মধ্যে আমরা, আপনাদের কি মনে হয় যে আমরা কি আসলেই এগুলা আমাদের প্রতিদিনকার জীবনে আমরা কি এগুলো শুনি এবং ব্যবহার করি কিনা? এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে ধর্ম অন্ধ যারা, আমি ধার্মিক বলবো না, ধর্ম অন্ধ যারা, কারণ আমার ফ্যামিলিতে প্রচুর ধার্মিক মানুষ আছে, আমি তাদেরকে কখনো এগুলো করতে দেখি না। আমার বাবাও খুবই ধার্মিক একজন মানুষ, উনি হজ করার মানুষ, ওনাকে কখনোই ধর্ম নিয়ে বা আমাদেরকে জোর জবরদস্তি করে ধর্ম পালন করার কখনো আমার বাবা নেবার এবার, বরং আমার বাবা উল্টাটাই, যেগুলো ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি দিলে ওদের সমস্যা আছে, ওদের কাছ থেকে দূরে থাকবা। কারণ এরা জাস্ট নিজের বেহেস্তের আশায় এত স্বার্থান্বেষী, এত স্বার্থপর, আর এত নিচু মানসিকতার হয়ে যায় যে ওভারঅল বড় যে পার্সপেক্টিভটা, এটা ওরা ধরতে পারে না। আমার বাবার একটা কাহিনী নেই, এই যে আমরা জাকাত দিই, তাই না, টাকা পয়সা দিই, লুঙ্গি দিই, শাড়ি দিই। আমি আমার জীবনে আমার বাবাকে কখনো কোনোদিনও কাউকে শাড়ি লুঙ্গি কিনে দিতে দেখি। আমার বাবা করতেন কি, তার গ্রামের বা ঢাকা, আমার বাবা কিন্তু ডিজেবল মানুষদের প্রতি আমার বাবার একটা অন্য ধরনের একটা ভালোবাসা কাজ করতো। যেমন আমার বাসায় 27 বছর ধরে একজন মানুষ আমাদের বাসায় কাজ করতেছে,
যখন আমাদের বাড়ি বানানো হয় সেই কনস্ট্রাকশনের যারা ওয়ার্কার তাদের সাথে আসে, তার একটা পা পড়লেও তার ছোটবেলায় নষ্ট হয়ে গেছে। সে কিন্তু আমার বাসায় কেয়ার টেকার, এবং সে লাস্ট 27 বছর ধরে অত্যন্ত বিশ্বস্ততার সাথে এবং অত্যন্ত ভালোবাসা আমাদেরকে ছোটবেলায় সে বড় করেছে, অত্যন্ত ভালোবাসার সাথে সে আমাদেরকে টেক কেয়ার করেছে, বড় করেছে আমাদেরকে ভালো। তারপরে জীবনটাই আসলে আমাদের ফ্যামিলির টেক কেয়ার করা এবং সার্ভিস দিতে সে কাটায় দিচ্ছে। সে কিন্তু পঙ্গু, সে কিন্তু হাঁটতে পারে না, সে কিন্তু পোলিও রোগে তার একটা পা নষ্ট হয়ে গেছে, সে একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটে। এবং আমার বাবা একদিন রাস্তায় একটা ওই যে ঘোড়া হাতি রোগ করা পা খুলে যায়, ওরকম একটা লোককে আমার বাবা বলেছিল যে ওকে দেখে আমার বাবা কেন যে খুব ইমোশনাল হয়ে গেছিল। এবং আমার বাবা সবসময় বলতো যে আমার ছেলে মেয়ে যদি এরকম একটা হইতো, আরেকটা মানুষের এরকম, তাকেই তোমার সাহায্য করা উচিত বেশি। আমি যেটা বলছিলাম, আমার ওই লোকটাকে আমার বাবা একটা দোকান করে দিয়েছিল, ওই যে হাতি রোগ যে। এবং আমার বাবা মারা গেছে এটা শোনার পরে ওর পুরো ফ্যামিলি, ওর বউ বাচ্চা ছেলে সহ এসে ওরা যে কি মাতুমটা মারাইলো আমার বাসার সামনে, মানে আমি এখনো আমার চোখের সামনে সেই দৃশ্য আছে। তো যেটা বলছিলাম, আমার বাবাকে আমি কখনোই দেখি না যে এসব টাকা পয়সা লুঙ্গি শাড়ি দিতে। আমার বাবা একটা ফ্যামিলিকে চুজ করতো, এবং সেই ফ্যামিলিকে হয় দোকান করে দিবে, যদি চাকরির দরকার হয় চাকরির ব্যবস্থা করে দিবে, পড়ালেখার টাকা দিবে, নাহলে চিকিৎসার টাকা দিবে, বা তার একটা ঘর করে দিবে, বা তাকে এমন কিছু একটা করে দিবে যেটাতে তার আর পরের বছর যাতে তাকে আর চাকরিতে টাকা নিতে না হয়, সেই ব্যবস্থাটা আমার বাবা করে দেওয়ার চেষ্টা করেছে যতদিন বেঁচে ছিল ততদিন। এবং জন্মের পর থেকে তো পাই না, আমার বাবার অনেক স্ট্রাগলের জীবন, সে একটা কৃষক ফ্যামিলি থেকে উঠে আসছে এবং অবর্ণনীয় কষ্ট পায়। আমার বাবা, আমার বড় মামা হচ্ছে আমাদের দুই ফ্যামিলি দুইটা হিন্দু, তারা শুধু নিজেরাই বড় হয় নাই, তারা তাদের পুরো ফ্যামিলিকে তারা তাদের বড় করেছে, এবং তারা তাদের ফ্যামিলির সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রদ্ধার এবং সবচেয়ে ভালোবাসার মেম্বার। এবং শুধু তাদের ফ্যামিলি মেম্বাররা বলে না, মানে তাদের পরিচিত। আমি আমার বাবা মারা যাওয়ার পরে গেছিলাম একটা অফিসে, এবং ওইটার যিনি ডিরেক্টর ছিলেন, ওয়ান অফ দ্য ডিরেক্টর ছিলেন, উনি একজন রিটায়ার্ড আর্মি কর্নেল। তো যখন রিসেপশন আমি আমার নাম বলেছি, উনি উপর থেকে লিফটে করে নিচে আসছে আমাকে রিসিভ করার জন্য। ও তুমি উনার মেয়ে? আসো, তোমার বাবা আমাদের এখানে, আমরা সবাই ওনাকে খুবই ভালোবাসি। উনি এত সম্মানিত এবং এমন একজন মানুষ, উনি যদি বলে যে কালকে রাতে 10টায় আপনার এই প্রজেক্ট আমি শেষ করবো, কালকে রাতে 10টায় ওই প্রজেক্ট শেষ হবে, এবং তার জন্য যদি আমার বাবাকে 24 ঘন্টা 72 ঘন্টা ওই সাইডে দাঁড়ায় থাকতে হইতো, আমার বাবা দাঁড়ায় থাকে। এবং মালিক সাইডে দাঁড়ায় আছে, তাহলে বুঝে এমপ্লয়িরা কি করতেছে। এগুলো করতে করতে আমার বাবা অসুস্থ হয়ে গেছে, এবং ওনারা তখন আমাকে বলতেছিল যে বেটা আমি তোমাকে এই কাজটা দিব শুধু জাস্ট তোমার বাবার জন্য, কিন্তু আমি চাই তোমার বাবার যে জায়গাটা আমাদের কাছে, ওই জায়গাটা তুমি ধরে দেবে। এবং আমি বলছিলাম যে আঙ্কেল আপনাকে বিল দিতে হবে, আমি আপনার প্রজেক্ট উঠে দেবো, আমি প্রজেক্ট উঠানোর পর আপনার যদি মনে হয় আপনি তখন আমাকে দিন। এবং আমি অ্যাকচুয়ালি তাই করেছিলাম জানেন। এবং আমার ওখানে কোটেশনে দেখা যায় পার স্কোয়ার ফিট কাজে হয়তো ফ্র্যাকশনে কত 70 টাকা বা এরকম 56 টাকার মনে একটা ফ্র্যাকশন ছিল। উনি আমাকে গুনে গুনে 70 টাকা উনি আমাকে দিয়েছিল, যে আমি ওনার প্রজেক্টটা শেষ করেছি। এবং সেদিন তো গর্বে বুকে ফুলে গেছিলাম যে ইয়াস, এটা কিন্তু আসলে কি করবে বাবা মা। যাই হোক, ইমোশনাল হয়ে গেছি। আসলে অগাস্ট মাসে আসতেছিল, অগাস্ট মাসে আসলে আমার বোনের জন্ম। এই জন্য এই মাসটা আসলে আমি সারা বছরই ওর আমার বোনের কথা আমি 1 সেকেন্ডের জন্য আমি বলি না, আমি খুব সারাক্ষণই ওর কথা মনে আসে, কিন্তু আমি খুব সতর্ক আমি এটাকে হাইড করে রাখি, এটাকে আমি মানে আমার উপরে হাবি হইতে দিই না আর কি, কিন্তু আমি সেটা কখনই ভুলি। সো এই যে অগাস্ট মাসে আসতেছে আমার বোনের জন্মদিন, ওর লাস্ট, ওর বেঁচে থাকা অবস্থা ওর লাস্ট বার্থডে, কারণ একটা উইঞ্জ আমি গিফট করছিলাম, এটা এখনো আমার কাছে লাগে আমার। সো এই মাসগুলো আসছে না, আমি খুব ইমোশনাল। আর বাবা আর বোনের কথা বললে তো আমার কান্না আসবে, আমি সরি। যাই হোক, চলো চলো আমরা আমাদের যুক্তি কুযুক্তির মধ্যে ফেরত যাই। সো আমরা যেটা পড়ছিলাম, ও হ্যাঁ, নারীদেরকে নিয়ে কিছু বলছিলাম, আমি না ভুলে গেছি। সো ইয়াস, আমরা এই যে এটা কিন্তু আমরা বাঙালিরা চরম ব্যবহার করি, এবং আমাদের বাঙালিদের গাল গল্পের মধ্যে এই গল্পটা আমরা কিন্তু প্রায় বলি যে খাইতে দিলে শুতে যাও, মারিওয়ানা নিয়ে যেটা বললাম, এবং নারীদের অধিকার নিয়ে যেটা বললাম, তারপরে অন্ধদেরকে নিয়ে যে হ্যাঁ ডিসেবল যারা স্কুলে ভর্তি করলো, তো ডিসেবল ট্রাম কার্ড দিয়ে আমার ছেলে বা আমার মেয়ের জীবনের যা সম্ভাবনা সবই নিয়ে নিই। এই যে এই কথাগুলো, এগুলো কিন্তু সবই কি বলে আপনাদেরকে
স্লিপারি স্লোপ কুযুক্তির মধ্যে পড়ে। সো আমরা ছিলাম 3 নম্বর প্রশ্ন। তো আমি যে কান্নাকাটি করলাম, আমি সো সরি, এরকম ভিডিওর মধ্যে ইমোশনাল আসলে হওয়া যায় না। আর আমি আসলে না, আমার কাছে একটা জিনিস সবসময় মনে হয় যে শর্টকাটে না কখনো কোনো কিছু শেখা যায়। কোনো কিছু শিখতে হলে ওটার পিছিয়ে আটালি পরিশ্রম লাগবে, ওটার পিছু অধ্যাবসায় লাগবে, ওটার পিছনে সময় লাগবে, ওটার পিছনে কঠিন পরিশ্রম লাগবে, তারপরে চাই জিনিসটা অ্যাচিভ করা যায়। যে আমি কিন্তু চাইলেই পারতাম যে এখান থেকে আসেন 15টা কুযুক্তি, আসেন 3টা কুযুক্তি, এরকম বলে আপনাদেরকে শর্টকাটে একটা কুযুক্তি শিখাই দিতে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, এই পুরো বইটাই আসলে আমার পড়া উচিত, এবং পুরো বইটা শুধু আমার পড়া উচিত না, আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সাথেও এটা আমার শেয়ার করা উচিত। কারণ লার্নিং ইজ আ বন্ডিং। আপনি যখন লার্ন করবেন একসাথে সবাই মিলে টিম আপ হয়ে, আপনি যখন একসাথে শিখবেন, তখনই আপনি দেখবেন একসাথে জিনিসটাকে এক্সিকিউট করতে পারছেন, এবং খুব ভালো কিছু কিন্তু একসাথে কাজ করার পরেই অ্যাচিভ করা যায়। আপনি যদি একা একা, আমি আর কত দূর যাব, একা একাই বা আমি কতটুকু জ্ঞানের চর্চা করবো। আর একা একা চর্চা করে আমার কাছে যেটা সবসময় মনে হয়, হ্যাঁ অনেকেই এটা পারে, কিন্তু আমার কাছে একটু প্রবলেম হয়ে যায়। কারণ আমি একটু সারাউন্ডেড, আমার বন্ধু বান্ধবের সঙ্গ এটা আমার বেশি পছন্দ, এই জন্য হয়তো আমি এটা বলছি। তো একসাথে শিখারও ব্যাপারটা আমার খুব পছন্দ। এই যে আলোচনা সমালোচনা, আরেকজনের পার্সপেক্টিভ শোনা, তারপর সেটা নিয়ে একটু ভাবনা করা, বা ওটাকে আর একটা নতুন লেয়ার দেওয়া, বা ওটাকে আবার একটা নতুন পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করা, ওটাকেও আবার একটু শেয়ার করা, এটার মাধ্যমে আমার কাছে মনে হয় কি যে আমার জানা, বোঝা বা ভাবনা প্র্যাকটিস করার যে জায়গাটা, সেটা আরও বেশি শান্ত হবে। সো এই জন্যই আমি আর কি চাই যে পুরো বইটাই আমার কাছে মনে হচ্ছে আমার পড়া উচিত। তো যাই হোক, আমরা 4 নম্বরের ব্যাপারটাতে চলে যাই। পেরেকের অভাবে জুতা হারানো, জুতার অভাবে ঘোড়া হারালো, ঘোড়ার অভাবে আশ্বরী হারালো, আশ্বরীর অভাবে যুদ্ধ হারালো, যুদ্ধের অভাবে রাজ্য হারালো। আর এই সব কিছু হারালো এক ঘোড়ার জুতোর পেরাকের জন্য, একটা পেরাকের অভাবে। এটা একটা মধ্যযুগীয় প্রবাদ। এটার মধ্যে কোনো যুক্তি আছে? এটা তো একটা প্রবাদ। পেরাকের অভাবে জুতো হারালো, জুতোর অভাবে ঘোড়া হারালো, ঘোড়ার অভাবে অশ্বরোহী হারালো, অশ্বরোহীর অভাবে অশ্বরোহীর অভাবে যুদ্ধ হারালো, যুদ্ধের অভাবে রাজ্য হারালো। আর এই সব কিছু হারালো এক ঘোড়ার জুতার পেরাকের জন্য। না, আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে কোনো যুক্তি নাই। চল একটু উত্তরটা দেখে আসি। এটা জাস্ট একটা প্রবচন, এটার মধ্যে কোনো যুক্তি নাই। ও আচ্ছা, লেখক বলছে এটা একটা প্রবচন, কুযুক্তি নাই, কিন্তু এই প্রবচনটা স্লিপারি স্লোপ কুযুক্তিকে সমর্থন দেওয়ার জন্যই ব্যবহার করা হয়েছে। যে বলতেছে কি, পেরেকের জন্য জুতা হারালো, জুতার অভাবে ঘোড়া হারালো, ঘোড়ার অভাবে আশ্বরী হারালো, অশ্বরীর অভাবে যুদ্ধ হারালো, যুদ্ধের অভাবে রাজ্য হারালো। আর এই সব কিছু হারালো এক ঘোড়ার জুতোর পেরাকের জন্য। যুদ্ধে কিন্তু আপনি আরো অনেক কিছুর কারণে হারতে পারেন, হয়তো আপনার প্ল্যানিং ঠিক হয় নাই, হয়তো আপনি শত্রু পক্ষকে ঠিক মতো স্টাডি করেন নাই। যেমন আর্ট অফ ওয়ার নামে একটা অসাধারণ বই আছে, আমি জানি না আপনারা পড়েছেন কিনা। সো এটার মধ্যে কিন্তু যে এই যে ওয়ার বা এই যে জীবন যুদ্ধ বলেন, বা আপনার রিয়েল যুদ্ধ বলেন, এই দেশের সাথে দেশ, মানুষের সাথে মানুষের, জাতির সাথে জাতি, ধর্মের সাথে ধর্মের যে যুদ্ধ, এগুলোর মধ্যে কিন্তু আপনার অ্যানালাইসিস করার অনেক বিষয় আছে। কি, কেন, কিভাবে, এগুলোরও অ্যান্সার করার, এগুলো প্রশ্ন করার আপনাদের অনেক জায়গা আছে। এটা যদিও একটা প্রবচন, যুদ্ধে কেন হারলো, কি হারলো, এটার পিছনে আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু সেটা না করে এটা একটা স্লিপারি স্লোপ প্রযুক্তি দিয়ে, যে পেরেকের অভাবে জুতা হারাইছে, আসলে যুদ্ধটা হারছে হচ্ছে কারণ সেই যে ঘোড়ার পায়ে জুতা পরানোর সময় যে পেরাক খুঁজে পাই নাই, এই জন্যই আসলে আমরা যুদ্ধটা হেরে গেছি। সো এই যে পিছলামিটা, এটাকেই বলে হচ্ছে স্লিপারি স্লোপ কুযুক্তি। 5 নম্বর প্রশ্নে চলে যাই। গতিসীমা লঙ্ঘনের জন্য তো তুমি আমাকে জরিমানা করতে পারো না, আমি এই শহরের মেয়র। ইয়েস, অবশ্যই এটার মধ্যে কুযুক্তি আছে। এটা হচ্ছে স্পেশাল প্লিডিং কুযুক্তি, যে অন্য অনেকে করতে পারে, কিন্তু আমি করছি, আমি স্পেশাল। তুমি এটা করতে পারো না, ও এটা করতে পারে, কারণ ও স্পেশাল। এটাকে বলে স্পেশাল প্লিডিং কুযুক্তি।
তাই নাকি দেখিনি, দাঁড়াও অ্যান্সারটা ঠিক হলো নাকি। কারণ যেটা আমি বলেছিলাম যে আমার ভিডিওগুলো আসলে অনেক বড় হয়ে যায়, কান্নাকাটি ইমোশনাল অত্যাচার করে আপনাদেরকে জ্বালাতন করি, তারপর অনেক কথা বলি, তো দেখা যায় কি ভিডিওগুলো বড় হয়ে যায়, পরের ভিডিওটা বড় হয়ে যায়, তো এত কোয়েশ্চেনিং অ্যান্সারের আসলে সময় পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো সবচেয়ে ভালো হয় যদি আপনারাও মাঝে মাঝে কমেন্টে যদি কোনো কোয়েশ্চেন বা কোনো প্রশ্ন বুঝতে বা কোনো প্রযুক্তি বুঝতে বা কোনো রিজনিংটা বুঝতে আপনার প্রবলেম হয়, আপনি সেটা কমেন্টে করতে পারেন, তখন আমি চেষ্টা করবো কমেন্টের মাধ্যমে ওটাকে আপনাকে লিখতে ওটাকে বোঝানোর চেষ্টা করবো, তো আমি নিজেও আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করতে পারি। আর আমাদের রাইটার তো আছেন, উনিও আমাদেরকে হেল্প করবেন। হ্যাঁ 5 নাম্বার ইয়াস, এটা স্পেশাল ক্লিন। 6 নাম্বারে যাই। সুমি, আমি কি 1 ঘন্টার জন্য মিমির বাসায় যেতে পারি? যদি আমি হ্যাঁ বলি তাহলে তখন তুমি আমাকে জিজ্ঞেস করবে তুমি কি 1 রাতের জন্য ওর বাসায় থাকতে পারো কিনা। শুনি পারবো? এখানে আমার কাছে মনে হইতেছে মানে মেয়ে জিজ্ঞেস করছে মা আমি কি 1 ঘন্টার জন্য যেতে পারি সুমির বাসায়, তখন মা বলতেছে আমি যদি হ্যাঁ বলি তাহলে তুমি বলবা যে তুমি কি 1 রাতের জন্য 1 ঘন্টার জন্য যেতে, তুমি কি 1 রাতের জন্য তার বাসায় থাকতে পারবে। কারণ তুমি বলতেছে হ্যাঁ আসলে কি পারবো মা, যদিও মা ঠিক আছে মেয়েটা আসলে ওইটা বলতে চাচ্ছিল, কিন্তু এখানে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এখানে অবশ্যই পূর্ব ধারণা একটা ব্যাপার আছে, মার মাথায় পূর্ব ধারণা প্রিসেট অ্যাজাম্পশন ছিল যে ও রাতে আসলে থাকতে যাইতে চাইতেছে, আর মনে হচ্ছে এটার মধ্যে হ্যাঁ স্লিপার স্লোপ আছে যে উনি 1 ঘন্টা যাওয়ার পারমিশন দিলে বলবে কি আম্মু রাতেও থেকে আসি। হ্যাঁ লেখকও তাই বলছে স্লিপারি স্লোপ। মায়ের উচিত তার মেয়ের প্রশ্নের জবাব দেওয়া, যদিও সে জানে তার মেয়ে পরে আরো প্রশ্ন করে বসবে, এবং যদিও মা এখানে অনুমান সঠিক করেছে। আমাদের কিন্তু এই খাসিলতগুলো অ্যাকচুয়ালি আছে তাই না, এটাকে আমার কাছে মনে হয় কি আমার কাছে মনে হয় কি এটা প্যারেন্টিং এর ঝামেলা। কারণ আমি দেখেছিলাম যে কিছু কিছু বা আমার নিজেরও প্যারেন্টস, আমার বাবা অসাধারণ ছিল তার মানে না যে আমার বাবার জীবনে কোনো ভুল নাই, তার প্যারেন্টিং এর মাঝে মাঝে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটা উনি হয়তো না বুঝে করেছেন, কারণ তার হচ্ছে যা আপব্রিঙ্গিং, তারা যেখান থেকে কষ্ট করে উঠে এতদিন পর্যন্ত আসছে এবং ছেলে মেয়েদেরকেও একটা খুব ফাটাফাটি একটা বর্তমান ভবিষ্যৎ সবই দিয়েছে। তো তাতে মাঝে মাঝে তারাও আসলে তখনকার দিনে তো আসলে প্যারেন্টিং এর উপর এত পড়ালেখাও ছিল না, তো আমার বাবা তার মতো করে করতো, হ্যাঁ সামটাইম উনি হয়তো কিছু কাজকর্ম ভুলও করেছে। যেমন আমি একটা জিনিস দেখেছিলাম যে বাবা মা দেখা গেছে প্রথমে যখন সুন্দর করে বাবা মার কাছে কিছু চাওয়া হয় তখন বাবা মা সেটা নিয়ে একটা মাইধুর লাগায় দেয় বা একটা কথা শোনায় দেয়, কিন্তু পরে যখন আমি জেদ করি বা কান্নাকাটি করি বা অন্য কোনো একটা কাহিনী ঘটাই তখন দেখা যায় যে তারা দিয়ে দেয়। এই যে এটা করে হয় কি তারা আমাদের মধ্যে একটা অপরাধমূলক বিষয়কে প্রমোট করে দেয় যে আচ্ছা এমনি সুন্দর করে চাইলাম আম্মু রাজি হলো না, এখন যদি আমি কান্নাকাটি করে হাত কেটে ফেলে তাই ঠিকই রাজি হলো। এরকম কিন্তু অনেক উদাহরণ আমরা দেখেছি, কারণ আমার নিজের ফ্যামিলি আছে যে কিসলে হাত কাটতে বসে দিই, কারণ সে জানে যে সে একটা ছুরি হাতে নিয়ে হাত কাটতে বসলেই সে যা আছে বাবা মা তাকে তার দিয়ে দেয়। এটা ইমোশনাল আমরা ব্ল্যাকমেল করি, এবং এটা আমি নিজেও করেছি যে আব্বু বন্ধু বেড়ে থাকতে যে 1 ঘন্টার জন্য যাবো, 1 ঘন্টার জন্য যায় ফোন দিয়ে আব্বু আরেক ঘন্টা থাকি। এই যে খাসিলত, এটা কিন্তু আমাদের মনুষ্য খাসিলতার একটা প্রবলেম। এটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ বাবা মার সাথে বোঝাপড়ার বা কেন এই যে আমি 1 ঘন্টা থাকতে যাওয়ার পর যে 2 ঘন্টা আবার থাকতে যেতেছে আবার ফোন করে, এটা কেন আমার করা উচিত না, এটা আমাকে ঠিক মতো আসলে আমার বুঝে আসে নাই বা আমাকে ঠিক মতো বোঝানোর জন্য আসলে হয়তো চেষ্টা করা হয় নাই, বা আই ডোন্ট নো এটার মধ্যে কিছু একটা ভেজাল আছে বলে আমার কাছে মনে হয়। এটা আমার নিজেরও মানুষ হিসেবে একটা বদমাইশির একটা বিষয় আমাদের মধ্যে সবসময় থাকে, আমরা মূলত একটু অপরাধ প্রবণতা থাকি আমাদের মধ্যে, এবং একটু মিথ্যা ইয়াও থাকে ছোটবেলায়। একটা কি ওনার বই পড়েছিলাম যে এই যে শিশুরা কাঁদে কিন্তু অ্যাটেনশন পাওয়ার জন্য বা এরকম কিছু একটা ভুলে গেছে। সো এই যে মিথ্যাটা দিয়ে আমাদের শুরু হয়, খুব দারুণ একটা আর্টিকেল ছিল, এই বইটা আমি আপনাদের জন্য পড়বো। সো মানে সবকিছু অনেক আসলে জটিল, সো সবকিছু এত লিনিয়ার না যে একটা সংজ্ঞা মুখস্থ করলাম বা দুটো এক্সারসাইজ করলাম বা জিনিসটাও মাথায় চলে আসলো। এটাই আমি বারবার বলতে চাই যে পৃথিবীর সবকিছু আসলে এত সোজা দাগে এত সোজা লাইনে আসলে চলে না, সবকিছুর মধ্যে এত লেয়ার আছে, লেয়ারগুলো বুঝাটার জন্য আসলে এই ভাবা প্র্যাকটিস করার চিন্তাটা আসলে দরকার আছে। আচ্ছা আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এক্সারসাইজটাকে শেষ করে ফেলে। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। 6 নম্বর চলে যাই। সুমি, আমি কি 1 ঘন্টার জন্য ওয়েটার করেছি? 7 নম্বর জাহিদ, আমার মনে হয় কিছু মানুষ ভালো, আমি একজন ভালো মানুষ খুঁজে পেতে চাই। কারণ আমি তোর সাথে একমত নই, আমার মনে হয় তোমার যুক্তি
মানুষের যৌক্তিক চিন্তা এবং মানুষের প্রতি একটা সংকীর্ণ দৃষ্টিকোণের উপর নির্ভরশীল অনুমানের উপর ভিত্তি করে গঠিত হয়েছে। এর ফলে একটা অলঙ্ঘনীয় জ্ঞানতাত্ত্বিক সমস্যার সৃষ্টি হয়েছে এবং ওই চিন্তার শেষ পরিণাম বিধ্বংসী। তো তাই নাকি? সরি, আমি আর এরকম চিন্তা করব না। কথাটা কি বলছে? আমার মনে হয় কিছু মানুষ ভালো, আমি একজন ভালো মানুষ খুঁজে পেতে চাই। আমি তোমার সাথে একমত নই। আমার মনে হয়, এটা কালাম বলছে, আমার মনে হয় তোমার যুক্তি মানুষের যৌক্তিক চিন্তা এবং মানুষের প্রতি একটা সংকীর্ণ দৃষ্টিকোণের উপর নির্ভরশীল অনুমানের উপর ভিত্তি করে গঠিত হয়েছে। এর ফলে অলঙ্ঘনীয় জ্ঞানতাত্ত্বিক সমস্যার সৃষ্টি হয়েছে এবং এই চিন্তার শেষ পরিণাম বিধ্বংসী। ও তাই নাকি? সরি, আমি এরকম চিন্তা আর করবো। কালাম বলতে চাচ্ছে যে তুমি যে যুক্তির উপর বেস করে বলছো যে কিছু মানুষ ভালো, এটা তোমার সংকীর্ণ দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল একটা অনুমান মাত্র। কিছু মানুষ ভালো না, সব মানুষই আসলে ভালো, কিছু মানুষ খারাপ। আমার কাছে যেটা মনে হয়, পৃথিবীর 80% মানুষই খুব ভালো। আমরা সবাই আমাদের জীবন ছোট্ট একটা জীবন, আমরা এই ভাই বোন ভালোবাসা বাবা মা বন্ধু বান্ধব নিয়ে আমরা 80% মানুষের একটা আনন্দের শান্তি, টুকটাক কাজ টাজ করলাম, একটু ইনকাম করলাম, সেটা নিয়ে সবাই মিলে মিলেমিশে ভালোবাসা থাকাটাকেই আমরা প্রেফার করি। কিন্তু 20% মানুষ হচ্ছে কম। এই 20% মানুষই হচ্ছে পৃথিবীর যত বদমাইশি এগুলোর উপর। আচ্ছা, তখন একটা কথা বলছিলাম যে আমার ইউরোপ আমেরিকা থাকা যারা ফ্রেন্ড আছে, এই কয়েকদিন আগে আমি একটা সুইডেনের প্রজেক্ট করেছি। ওখানে প্রত্যেকটা মেম্বারের, ওরা কিন্তু ইউরোপ আমেরিকায় থাকে, এবং আমরা কি জানি ইউরোপ আমেরিকা মেম্বাররা এরা সংসারই করে না, এরা খুব খারাপ, ওয়েস্টার্ন ফিলোসফি জঘন্য, এরা খালি সারাদিন সেক্স করতেছে, এদের বউ বাচ্চার প্রতি কোনো ভালোবাসা নেই, এদের সংসার টিকে না। খুবই ভুল ধারণা। ওই টিমের 11 জনের উপরে মানুষ ছিল, প্রত্যেকটা মানুষের 2-3টা করে বাচ্চা আছে এবং তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এত ভালো বন্ডিং। আর 2-1 জন আছে তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ওই প্রজেক্টের সঙ্গে জড়িত ছিল। অনেকে ছিল যে না, ওনার ওয়াইফ সম্পূর্ণ ডিফারেন্ট জগতের, বা ওনার হাজব্যান্ড সম্পূর্ণ ডিফারেন্ট জগতের, উনি এই প্রজেক্টে আছেন। এবং ওনারা মাঝে মাঝে আসতে দেখা যেত ওয়াইফকে পিক করতে আসে বা হাজব্যান্ডকে পিক করতে আসছে, বা কেউ হয়তো বাচ্চাকে ড্রপ করা করতে, মানে কোনো একটা কাহিনী। তো ওদের সঙ্গে আমাদেরও, ওনাদের হাজব্যান্ড ওয়াইফের ফ্যামিলির সাথে আমাদের ইন্টারাকশন হচ্ছে, এবং আমি দেখেছি ওনারা কত হ্যাপি এবং কত সুখের একটা ফ্যামিলি। হ্যাঁ, অবশ্যই হয়তো তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটি সবার মধ্যে হয়, কিন্তু ওটাকে ম্যানেজ করে এই যে জীবনটাকে সামনে এগিয়ে নেওয়া বা সুন্দর একটা সময় কাটানো দুজন মিলে, সংসার নিয়ে পরিজন মিলে, ওইটা তারা অ্যাচিভ করতে পেরেছে এবং খুবই সুন্দর। এবং আমি অবাক হয়েছি, আমাদের কাছে জানো, আমরা তো জানি যে তোমাদের নাকি সংসারই হয় না, কই তোমরা এখানে এতগুলা মানুষ, এই 11 জন সবাই, এবং ওরা 3-4 বছর সংসার নেয়, 12 বছর 13 বছর 17 বছর 21 বছর ধরে একসাথে আসছে, এরকম ফ্যামিলিও কিন্তু আছে। কিন্তু আমাদের মুখস্থ কথা আমাদেরকে কি শেখানো হয় যে ওরা হ্যান, ওরা তেন, ওরা ব্লা ব্লা ব্লা। এটা খুবই ভুল ধারণা। আপনাকে এটা, আমরা যেগুলো ভুল শিখি, এটা জানতে হলে আসলে আপনাকে বিদেশ যায় থাকতে হবে, তাইলে আপনি দেখবেন এরকম কিছুই হয় না। ওরা আমাদের চেয়ে বেশি সুন্দর করে বাচ্চা কাচ্চাকে পায়, বরং আমরা বাচ্চা কাচ্চাকে পালতে পারি না। ওদের বাচ্চা কাচ্চা পালার যে ফিলোসফি বা ওদের যে প্যারেন্টিং স্টাইল, ওখান থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। আমাদের তো 28 বছরের বুড়া হাবড়া ছিল বাপের টাকায় বিয়ে করে, তাই না? আর মেয়েরা তো বসেই থাকে বাপের টাকায় বিয়ে করার জন্য। ওদের দেশে কিন্তু ওরা কি করে না, খুবই কম, রেয়ার করে। বুঝছেন? ওরা নিজেদের রেসপন্সিবিলিটি ওরা ছোটবেলা থেকেই নিজেরাই নিতে শিখে যায়। ওই যে বাপের টাকা, বাপের প্রপার্টি, বাপের সম্পত্তি নিয়ে কাটাকাটি কিলাকিলি, এগুলো বাংলাদেশে বেশি হয়, এগুলো সব জায়গায় হয়, কিন্তু বাংলাদেশে দেখবেন এগুলো সবচেয়ে বেশি হয়। কারণ আমরা যে প্যারেন্টিংয়ের ভেজাল আসছে, ছোটবেলা থেকে এই বাপের টাকা খায় বাপের টাকা রেখা বড় হচ্ছে, তো ওই জন্য ওই রেসপন্সিবিলিটির জায়গাটা তৈরি হয় নাই। এবং মাথার উপরে, আমার একটা বন্ধু আমাকে একদিন বলছিল, বন্ধু আমার বড় ভাই বলছে যে জানো, তোমাকে দেখলে না আমার মনে হয় কি যে আমার এই যে তোমার বাবা মারা গেছে, তার কারণে যে তুমি বুঝতে পারছো যে তুমি পৃথিবীতে একদম একা, তোমার মাথার উপর কোনো ছাদ নেই, এই জন্য তুমি নিজেকে অন্যভাবে করছো, তুমি অনেক একটা স্ট্রং পার্সোনালিটি করছো। আমাকে দেখো এই বয়সও মানে কিছুর জন্য বাবার দিকে চায় থাকতো। আমার মাঝে মাঝে মনে হয় যে না, আমার আসলে আরেকটু স্ট্রং হওয়া দরকার ছিল। বাবারও আসলে আমাকে আরেকটু স্ট্রং করে, আমার বাবা কিন্তু আমাকে ছোটবেলা থেকে খুবই স্ট্রং করে পালছে, এবং আমি ছোটবেলা থেকে জানি যে এই ফ্যামিলিটার রেসপন্সিবিলিটি অনেকখানি আমার উপরে আসে। নট অনলি মাই রেসপন্সিবিলিটি, আমার ফ্যামিলি, আমার বাবা মা ভাই বোন, এদের রেসপন্সিবিলিটির একটা অংশ কিন্তু আমার ঘাড়ের উপর বর্ত, এবং আমাকে কিন্তু ছোটবেলা থেকে ওভাবেই ট্রেন আপ করে বড় করা হয়েছে যে তুমি কিন্তু রেসপন্সিবল, তোমার মাথার উপরে কিন্তু অনেক দায়িত্ব আছে। সো আমি ওভাবেই কিন্তু বড় হয়েছি, ওভাবেই ট্রেন আপ। এবং তার জন্য আমার অনেক ছোটোখাটো কিছু কাজ আমার সঙ্গে ছোটোবেলা থেকেই করেছে,
যেটা এখন বড় হওয়ার পর আমি বুঝি যে না, আব্বু কাজটা করতে ভালো হয়েছে, এই জন্য এখন আমি আসলে এই কাজগুলো করতে পারি, বা আমার মাঠে এইভাবেই চিন্তাগুলো আসে। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে 7 নম্বর এটার মধ্যে আছে, এটার মধ্যে কুযুক্তি আছে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু এটা কোন কুযুক্তিটা আছে আসলে উত্তরটা দেখি তো, লেখক কি বলতে চাইছে। না, আমাদের লেখকের কাছে মনে হচ্ছে, যতদূর মনে হচ্ছে যে এটার মধ্যে কোনো কুযুক্তি নেই। তাহলে আমরা জিনিসটা একটু আরেকবার বুঝি। একজন বলছে যে কিছু মানুষ ভালো, আমি একজন ভালো মানুষ খুঁজে পেতে চাই, আর কালাম বলছে আমি তোমার সাথে একমত। আমার মনে হচ্ছে তোমার যুক্তি, মানুষের যৌক্তিক চিন্তা এবং মানুষের প্রতি একটা, আমার মনে হচ্ছে তোমার যুক্তি, মানুষের যৌক্তিক চিন্তা এবং মানুষের প্রতি একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গির নির্ভরশীল অনুমানের উপর ভিত্তি করে গঠিত হচ্ছে। এর ফলে একটা অলঙ্ঘনীয় জ্ঞান তাত্ত্বিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এই চিন্তার শেষ পরিণাম বিধ্বংসী। মানে একজন খুঁজে মানুষকে চেষ্টা করছে, আমার মনে কিছু মানুষজন ভালো, কিন্তু এই যে কিছু মানুষজন যে ভালো, এটা আমি বেসিস অন হোয়াট আমি ইয়া করছি, এবং কিছু মানুষকে যে ভালো বলছে এটা আমার কাছে মনে হচ্ছে যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং অনুমানের উপর আছে। এটা কিন্তু একটা অনুমান যে না, এটার একটু বুঝতে আমার প্রবলেম হচ্ছে যে কেন লেখক বলছেন এটার মধ্যে আসলে কোনো যুক্তি নেই। কালাম যেটা বলছে, হ্যাঁ একটু আমি আভাসে বুঝতে পারছি যে হ্যাঁ কালাম যেটা বলছে সেটাও ঠিক আছে, যে কিছু মানুষ ভালো, আমি একজন ভালো মানুষকে খুঁজে বের করতে চাই, এবং এই ভালো মানুষকে আসলে আমি কিসের মাধ্যমে, কি বেসিস অন হোয়াট আমি খুঁজে বের করতেছি, আমি কিভাবে তাকে আরেকজনকে খারাপ মানুষ বলতেছি। এটা আসলে না, এটা নিয়ে একটু ভাবতে হবে। এটা একটু আপনারাও ভাবেন, এবং এটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আমি সবসময় মনে করি যে লার্নিং ইজ বন্ডিং। আপনারা যদি আমার সঙ্গে শেয়ার করেন ওটা আলোচনার মাধ্যমে, আমি যে ভাবার চেষ্টা করছি বা ভাবা প্র্যাকটিস করার চেষ্টা করছি, এটা আমি আসলে আর একটু ফাইন কাট করতে পারবো আর কি। সো এই 7 নম্বর কোয়েশ্চেনটা আমি আপনাদের কাছে রেখে গেলাম, আপনারা এটা আমাকে জানাবেন। 8 নম্বরে যাই। তোমার কি মনে হয় তোমার অস্তিত্ব আছে? জানি, ওরে বাবা, এ তো গভীর দার্শনিক প্রশ্ন। কামা, তুমি মনে হয় কখনো নিজেকে এই প্রশ্ন করোনি। আমার বিশ্বাস আমার অস্তিত্ব আছে, কারণ আমার আমার সম্পূর্ণ বিশ্বাস কাঠামো, আমি যে অস্তিত্ব সেই এই সত্যকে পূর্বভাষিত করে। ওরে বাবা, তুমি তো দেখছো অনেক বুদ্ধিমান। মানে বুঝছো, আমার বিশ্বাস, আমার যে অস্তিত্ব আছে, কারণ আমার সম্পূর্ণ বিশ্বাস কাঠামো, আমি যে অস্তিত্বশীল এই সত্যকেই পূর্বভাষিত করে। মানে আমি যে আছি এই চিন্তাটা যে আমার মাথায় আসে, যে আমার মাথায় আসছে কেন, কারণ আমি যে আছি দেখি আমার যে একটা শারীরিক একটা গঠন আছে, আমি যে একটা আছি, এটার উপর বেস করে আমার এই অস্তিত্ব আছে কিনা এই সত্যটা আমার কাছে মনে হচ্ছে পূর্বভাষিত করতেছে। আর যা আমার বলছো, তুমি তো বেশ বুদ্ধিমান। এটা এই বলে একটা মজা কি, প্রথম দিকে না আমাদের রাইটার কিন্তু খুবই বুদ্ধিমান, উনি কিন্তু প্রথম দিকে খুব সহজ সহজ কোশ্চেন দেয়, তারপরে আস্তে আস্তে এটা আসলে এটা কঠিন থেকে কঠিনতর দিকে যাইতে থাকে, তখনই আসলে এই যে ব্রেনটাকে খাটানোর বিষয়টাকে আসে। আবার করি এই 8 নাম্বারটা। তোমার কি মনে আমার অস্তিত্ব আছে? ওরে বাবা, এটা গভীর দার্শনিক প্রশ্ন। আমার মনে হয় তোমার আমার মনে হয় তুমি নিজেকে প্রশ্ন কখনো করনি। আমার বিশ্বাস আমার অস্তিত্ব আছে, কারণ আমি সম্পূর্ণ আমার সম্পূর্ণ বিশ্বাস কাঠামো এই যে অস্তিত্বশীল আমি এই সত্যকেই পূর্বভাষিত করে। তোমার অস্তিত্ব আছে? হ্যাঁ আমার অস্তিত্ব আছে, কারণ এই যে আমি দাঁড়িয়ে আছি, এই যে আমি রক্ত মানুষের একটা মানুষ, এই জন্যই আমার অস্তিত্ব আছে। তুমি এটা কিভাবে বুঝলা? কারণ এই যে আমি দাঁড়িয়ে আছি, এভাবে আমি বুঝতে পারলাম যে আমার অস্তিত্ব আছে। মানে আমার কাছে এটা একটা মানে ঘুরে ফিরায়, আমরা যে বলেছিলাম না সার্কুলার রিজনিং, মানে একটা লুপের মধ্যে আটকে যাওয়া। এটা সত্য কারণ আমি এটা আছি, ওইটা সত্য কারণ এটা আছে, ওইটা সত্য কারণ ওইটা সত্য, কারণ ওইটা সত্য কারণ এটা সত্য, এই একটা লুপের মধ্যে আটকে যাওয়া। কোনো আপনি ফার্দার মোর অন্য কিছুর মধ্যে যেতে পারছেন না, আপনি আর অন্য কোনো রিজনই দিতে পারছেন না। এটার মধ্যে ওই ভেজালটা আছে বলে আমার কাছে মনে হচ্ছে। আসেন দেখি, চক্রাকার প্রযুক্তি, সার্কুলার রিজনিং, ইয়াস 8 নাম্বারটার মধ্যে সার্কুলার রিজনিং আছে। 9 নাম্বারে যাই। ব্যাংকের গ্রাহক, উনি কেন লাইন ভেঙে আমার আগে গেলেন বলবেন কি? ব্যাংক কর্মকর্তা, কারণ উনি মহিলা আর আপনি পুরুষ।
এখানে একটা স্পেশাল ফিলিং আছে। আমি আমি কেন পৃথিবীর পৃথিবীর যে কোনো জায়গায় 2025 সালে আপনি গেলে কোনোখানে দেখবেন না যে এরকম উনি মহিলা বলে উনি আগে দেখতে পারেন, উনি পুরুষ বলে আগে দেখতে পারেন, বরং আমি উল্টাটাই দেখছি। পুরুষেরা এই কাজটা বেশি বলে, কিন্তু গল্প ছড়ানোর সময় তারা গল্পটা ছাড়ায় আমাদের করে। আপনি মেট্রো স্টেশনে যে বা অন্য কোনো জায়গায় এরপর থেকে লাইনে দাঁড়ায় দেখবেন কারা এই ভেজালগুলো করে। তো আমার কাছে মনে হচ্ছে এটা স্পেশাল ফিলিং, ইয়াস এটা স্পেশাল ফিলিং দিচ্ছে, কারণ ও মেয়ে ওই জন্য আমি 10 নম্বর স্ত্রী। না, আমি এয়ার কন্ডিশন এখন চালাবো না, তাপমাত্রা মাত্র 31 ডিগ্রি। স্বামী, আমি ঘামে ভিজে যাচ্ছি। যখন তাপমাত্রা 26 বা 30 ডিগ্রি ছিল তখন তো কিছু বলেনি, 31 ডিগ্রিতে কি সমস্যা হলো? এটা কিন্তু ওই যে শার্টের উদাহরণটার মতো হয়ে গেল, যে তখন সমস্যা হয়নি এখন কেন, কারণ এখন সেটা সীমা রেখা পার হয়ে গেছে, এখন আর ওইটাকে আমি মেনে নিতে পারছি না বা সহ্য করতে পারছি না। তো এটা একটা স্লিপারি স্লোপ প্রবাবলি, কারণ যেহেতু শার্টের উদাহরণ, গ্যাস এটা একটা স্লিপারি স্লোপ প্রযুক্তি। 11 নম্বর যাই। কমল, তুমি কি বিশ্বাস করো আকাশটা নীল? তাই তো মনে হয়। ভুল বলি। যদি আমরা নীল শব্দের মানে আমি ভাত খাই যদি আমরা নীল শব্দের মানে আমি ভাত খাই বলে ঠিক করি, তাহলে আমরা নিশ্চিতভাবে বলে দিতে পারি আকাশ নীল। ওরে বাবা, তোমার তো সাংঘাতিক বুদ্ধি। আবার শুনি, তুমি কি বিশ্বাস করো আকাশটা নীল? তাই তো মনে হয়। ভুল বলি। যদি আমরা নীল শব্দের মানে আমি ভাত খাই দিয়ে ঠিক করি, ভাত খাই বলে ঠিক করি, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আকাশটা নীল। ওরে বাবা, তোমাকে কি সাংঘাতিক বুদ্ধি। আকাশটা নীল, আমার কাছে মনে হয় একটা নীল শব্দটাকে প্রথম বলছে আকাশটা নীল, তাই মনে হয়। আবার পরে বলছে আমি ভাত খাই, এটাকে যদি আমি নীল শব্দের মানে বলে ধরে নিই, এটা মনে হয় অকিউভোকেশন, ব্যর্থ শব্দ, ব্যর্থ বাক্য, ব্যর্থ বাক্য, ব্যর্থ বাক্য অকিউভোকেশনের মধ্যে পড়েছে। চলেন আমরা একটু উত্তরটা দেখে আসি। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ইয়েস, নীল শব্দটা ব্যর্থ বাক্যে গঠন করা হয়েছে। 12 নম্বরে যাই। আমেরিকান আইনজ্ঞ ক্ল্যারেন্স ড্যারো এর 1925 সালে সুপ্রিম কোর্টে দেওয়া বক্তব্য। আজকে যদি আমরা বিবর্তনের মতো কিছুকে সরকারি স্কুলে পড়ানো অপরাধ বলে ঘোষণা করি, কালকে দেখা যাবে বেসরকারি স্কুলে সেটা পড়ানো অপরাধ হিসেবে ঘোষণা করা হচ্ছে। পরের বছর দেখা যাবে এটা সংসদীয় নির্বাচনী বক্তৃতায় কিংবা চার্চে এসব নিয়ে কথা বলা অপরাধ বলে ঘোষণা করা হচ্ছে। পরের অধিবেশনে আপনারা হয়তো বই আর খবরের কাগজকে নিষিদ্ধ করবেন। অজ্ঞতা আর ধর্ম অন্ধতা সবসময় ব্যস্ত, সবসময় ক্ষুধার্ত, অনবরত এগুলা খেয়ে যাচ্ছে, আরো খাবার জন্য হা করে বসে আছে। আজকে এদের খাদ্য সরকারি স্কুলের শিক্ষকেরা, কালকে হবে বেসরকারি স্কুলের শিক্ষকেরা, তারপরের দিন হবে ধর্মযাজকেরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, পত্রিকা, বই, খবরের কাগজ, কিছুই বাদ যাবে না। মাননীয় আদালত মানুষকে মানুষের বিরুদ্ধে, এক ধর্মবিশ্বাস আরেক ধর্মবিশ্বাসের বিরুদ্ধে লেলিয়ে দিবে, যতদিন না ঢাকঢোল বাদ্য বাজাতে বাজাতে আমরা সেই 1600 শতকের দিকে পশ্চাৎ গমন করতে থাকবো। সেই সময়টাতে যেই সাহস করে মানুষকে বুদ্ধিমত্তা, জ্ঞান অর্জন এবং সংস্কৃতির দিকে অগ্রসর হতে উদ্যোগ নিত, তাকেই মানুষজন মশাল জ্বালিয়ে পুড়িয়ে মারত। আমার কাছে তো মনে হচ্ছে কথাটা ঠিকই আছে, আমরা তো এরকমই করি। কিন্তু এরকম আসলে এই যে আমরা যদি এখন স্লিপারি সোপ প্রযুক্তি পড়ছি, এই যে আমার কাছে মনে হয় এটার মধ্যেও কিন্তু একটা প্রযুক্তি আছে, তার মানে আমার মাথার মধ্যে অলরেডি কিছু প্রযুক্তি আছে। আর একটা বিষয় হচ্ছে মানে বিজ্ঞানকে কখনো না ধামাচাপা দিয়ে আটকে রাখা যায় না, বিজ্ঞান ওর মতোই চলতে থাকে। এবং ওই যে 1600 শতকে কি হইতে জানেন, আসলে 1600 শতকে মানুষ যদি একটু বুদ্ধিমত্তার পরিচয় দিত, একটু জ্ঞান অর্জন করতো, এবং ওই যে ধর্মগুরু বা ধর্মযাজকদের বাইরে যে কোনো একটা বিজ্ঞানের কথা বলতো, যে পৃথিবী আসলে ফ্ল্যাট না, পৃথিবী
কমলা লেবুর মতো গোল, উপরে নিচে চ্যাপটা মতো, তাহলে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হতো, তাকে পাথর ছুঁড়ে মারা হতো, বা তাকে কোনো না কোনোভাবে হত্যা করা হতো। এখানে আইনজ্ঞ ক্ল্যারেন্স ড্যারো বলতেছে যে আজকে যদি সরকারি স্কুলে আমরা বিবর্তন পড়ানো বন্ধ করে দেই বা এটাকে অপরাধ হিসেবে ঘোষণা করি, তাহলে এটাকে বেসরকারি স্কুলে পড়ানো অপরাধ হিসেবে হবে। এটাকে নির্বাচনী বক্তৃতা, চার্চে আপনি যখন এটা নিয়ে কথা বলতে যাবেন, আপনি যখন এটা নিয়ে আলোচনা করতে যাবেন, ভাবতে যাবেন, এটাকে বোঝার চেষ্টা করবেন, তখনই আপনাকে এটা নিষিদ্ধ, যেহেতু এটা আপনি অপরাধ হিসেবে গণ্য করছেন, তখনই আপনাকে আগুনেই পুরা মেরে ফেলবো হয়তো। এবং তারা ধর্মের বিরুদ্ধে লেবে দ্বীপ এবং ঢাকঢোল বাদ্যবাজি আমরা সেই 1600 শতকের পশ্চাৎ গমন করতে থাকবো, যে সময় কেউ একটু সাহসের বা বুদ্ধিমত্তা বা জ্ঞান অর্জনের চেষ্টা করলে যাকে মশাল জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হতো। দেখি এটা আমার কাছে তো মনে হচ্ছে কথাটা তো ঠিক, পৃথিবীতে আমরা কিন্তু বর্তমানে তাই দেখতেছি। এখন দেখি আমাদের লেখক কি বুঝাচ্ছে। এটা স্লিপারি স্লোপ বলছে লেখক। আমেরিকান আইনজ্ঞ ক্ল্যারেন্স ড্যারো শিক্ষা প্রতিষ্ঠানে বিবর্তন পড়ানো নিয়ে বক্তব্য দিতে গিয়ে স্লিপারি স্লোপ প্রযুক্তি ব্যবহার করে ফেলেছেন। আচ্ছা, এটা লেখকতা এই অ্যাঙ্গেলে বলেছেন যে বিবর্তন পড়ানোটা কেন জরুরি, কেন বিবর্তনটা পড়ানো জরুরি, এবং এই বিবর্তনটা পড়লে পরে এই যে আমাদের জাতিত জীবন বা আত্মসামাজিকতা বা জ্ঞানে বা বিজ্ঞানে আমাদের আসলে কি উপকারটা হবে, এবং এটা আমাদের কি কি কাজে লাগবে, এবং বেসিস অন হোয়াট আমরা আসলে কি কি আরো আবিষ্কার করতে পারি, বা আমাদের চিন্তা ধারণার আরো কোন কোন জায়গা উন্মোচিত হয়ে যাবে, সেটাকে অ্যাড্রেস না করে উনি বলতেছে এটা যদি করে ওটা হয়ে যাবে, ওটা যদি করে এটা হয়ে যাবে, কালকে সবাইকে মেরে ফেলবে, পরশু সবাইকে পুড়ে দিবে। যদিও বাংলাদেশে আমরা দেখতেছি কিছু বললেই মারতে চলে যাচ্ছে, কিছু হলেই ধর্ম অবনা। আচ্ছা, আপনি কখন আকাশের দিকে থুতু ছুঁড়ে মেরেছেন? তাহলে সেটা কোথায় যায়? ধর্মকে ধর্মের জায়গায় থাকতে দেন, আল্লাহকে নবীকে তারা যে জায়গায় আছেন তাদেরকে সেখানেই অবস্থান করতে দেন, তাদেরকে মানুষের কাতারে নিয়ে আসেন। আর উনারা কিন্তু দেখতেছে মুনকার নাকির আছে না, উনার থেকে আপনি বেশি জানেন আমার সাথে আমি কি করতেছি, কি হবে আমার শাস্তি, কি আমার আমল নামা, এটা কি আপনি ওনাদের চেয়ে আপনি ভালো জানেন? আপনারটাকে সো কিছু হইলেই আমার ধর্ম, এই যে এটা কিন্তু একটা অপরাধ, এবং এটাকে বাংলাদেশের মুসলমানরা যে কি পরিমাণ ভাবে ব্যবহার করে, নিজেরাই ফেক আইডি, বা কোনো হিন্দু বাংলাদেশে কখনো এগুলো কথা বলে, কারণ তাদের জানামা আছে, তারা জানে যে বাংলাদেশে কিছু হইলেই সবার আগে তাদেরকে রেপ এবং তাদেরকে হত্যা করতে, তাদের ঘর বাড়ি ধ্বংস করতে আপনারাই আগে জানেন। তো তারা কখনো এটা বল না, এটা আপনারা মুসলমানরা এই কাজ করেন, আপনারা ফেক আইডি বানান, আপনাদের জায়গা দখল করতে হবে, আপনাদেরকে অপরাধ করতে হবে। উনাদের সম্মানের দায়িত্ব আপনার মতো তৃতীয় বিশ্বের একটা খয়রাতি গরিব চাষা ভুষার কান্দের মধ্যে না, আপনার কান্দে আছে আপনার আমল নামা, আপনি আপনার আমল নামা ঠিক করেন, ওনার সম্মানের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে না। সো এটা একটু আমার কাছে কনফিউজিং লেগেছে আর কি, যে হ্যাঁ এটা তো সত্য হয়, এটা নিষিদ্ধ করলে কালকে ওটা নিষিদ্ধ করে দিবেই, এটাও তো কিছু কিছু ক্ষেত্রে আমরা সত্য হিসেবেই দেখছি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি। কারণ যখন আপনি অশিক্ষিত কুশিক্ষিত যখন আপনার ক্ষমতায় চলে যাবে, তখন কিন্তু এগুলাই ঘটনা ঘটে। সো এটা নিয়ে যদি লেখক একটু আমাদেরকে একটু ডিটেলস বলতেন, নাহলে যদি তুমি শুনে থাকো ভিডিওটা, এটা নিয়ে যদি আমাদের সঙ্গে একটু ফার্দার মোর কমেন্টে যদি একটা আলোচনা করো, তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকবো। আর আজকে ভিডিওটা অনেক 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 বেশি বড় হয়ে গেল মাঝখানে, আমি আই এম সো সরি যে আমি মাঝখানে খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। অগাস্টের 7 তারিখে আমার ভ্রমণের বার্থডে, ও মারা গেছে। সো যাই না সবাই বললো আর কি কিছু সুন্দর সুন্দর কথা কমেন্ট, কারণ এটা তো আসলে এইখানে, তাই না, এখানে এইখানে আসলে না, এইখানে আসলে। যাই হোক, কুযুক্তি পরিচিতি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লজিক্যাল ফ্যালাসি নাওয়েল ইকবালের লেখা অসম্ভব সুন্দর একটা বই, যেটা আমাকে ভাবা প্র্যাকটিস করতে সাহায্য করছে। আজকে আমরা পড়লাম স্লিপারি স্লোপ কুযুক্তি। এই বইটা থেকে আসলে আমরা কুযুক্তি কত প্রকার, কি কত ধরনের কুযুক্তি আছে, সেটা শুধু জাস্ট শিখছিও না, সেটা আমরা অনেকগুলো এক্সারসাইজের মাধ্যমে আমরা চর্চা করারও চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, তারা।